যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়। গ্লুকোজ থেকে কি তৈরি হয়? গ্লুকোজ 6 ফসফেট। সেলের এইসব ক্ষেত্রে কি হয় যে কারো স্ট্রাকচার কিন্তু ভীষণ শক্ত একটা স্ট্রাকচার, এখানে ঢুকবো বললে ঢোকা যায় না। তাই যদি ফসফেট এই 6 নাম্বার পজিশনে ঢুকতে চায় তাহলে কিন্তু তার শক্তি দিয়ে ঢুকাতে হবে। মানে ধরুন কারো দরজা বন্ধ আছে, ঠিক আছে, এই বন্ধ দরজার মধ্যে যদি কেউ ঢুকতে চায় তাহলে কিভাবে ঢুকতে হবে? নমস্কার সবাইকে, নলেজ জার্মিনেশনে সবাইকে স্বাগত জানাই। আমি অপরাজিতা এবং আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-10 এর সিলেবাসের অন্তর্গত গ্লাইকোলাইসিস। অর্থাৎ এর আগে এই চ্যানেলে ভিডিওতে আমরা অলরেডি আলোচনা করেছি কোষে কিভাবে রেসপিরেশন হয়ে থাকে, তার ভূমিকা আমরা আলোচনা করে নিয়েছি এবং আজকে সেলুলার রেসপিরেশনের ফার্স্ট স্টেপ গ্লাইকোলাইসিস নিয়ে আমরা আলোচনা করব। আলোচনাটা আমরা এমন ভাবে করব যাতে একজন 9-10 স্টুডেন্টদের অ্যাটলিস্ট তাদের পরও কাজে লাগে। তাই রিকোয়েস্ট রইল যে 9-10 স্টুডেন্ট সে যেন পুরো আলোচনাটা দেখে। রেসপিরেশন সংক্রান্ত অলরেডি আমাদের যে আলোচনা হয়েছে, যা এই চ্যানেলের মধ্যেই রয়েছে ভিডিওতে, তাতে আমরা সেলুলার রেসপিরেশনের ভূমিকা নিয়ে আলোচনা করেছি, রেসপিরেশনের হিউম্যান বডিতে কিভাবে কাজ করে তা নিয়ে আলোচনা করেছি এবং অ্যানিমেল এবং প্ল্যান্টসদের মধ্যে কিভাবে রেসপিরেশন কোন কোন অঙ্গে হয়ে থাকে, কিভাবে ঘটে থাকে তা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা করব সেলুলার গ্লাইকোলাইসিস, যেটা প্রথম ধাপ। একটু মনে করার জন্য আমি এটাই বলবো যে আমরা কি পড়েছিলাম না, গ্লুকোজের এক অণু গ্লুকোজ ভেঙে C6H12O6 ভেঙে 6টা অক্সিজেন নিয়ে উৎসেচকের প্রেজেন্সে 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছিল, 6 অণু জল উৎপন্ন হয়েছিল, আর যেটা আরেকটা জিনিস উৎপন্ন হয়েছিল সেটা ছিল 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়েছিল। আমরা আলোচনা করেছিলাম যে এক অণু গ্লুকোজ থেকে আমাদের খাদ্যের দ্বারা যে আমরা খাবারটা গ্রহণ করি তার একদম যদি ইউনিট বলি সেটা হচ্ছে গ্লুকোজ, সেই গ্লুকোজ সেলে গিয়ে জমায়েত থাকে এবং তাকে ভেঙে আমরা শক্তি উৎপন্ন করি। কোন পদ্ধতিতে করি? রেসপিরেশন পদ্ধতিতে করি। এবং সেই সেলুলার রেসপিরেশনে কি হয় না, বিভিন্ন উৎসেচক, এই যে উৎসেচক এখানে কোনো একটা উৎসেচক থাকে না, এখানে বহু উৎসেচক একসাথে আমরা উৎসেচক লিখেছি। আর সেই বহু উৎসেচক আমরা কোথায় কোথায় পাই? গ্লাইকোলাইসিস পদ্ধতিতে কিছু উৎসেচক থাকে, তারপর থাকে ক্রেবস সাইকেল, ক্রেবস চক্র, এবং তারপর সঙ্গে সঙ্গে হতে থাকে আরেকটা পদ্ধতি আছে যেটাকে প্রান্তীয় শ্বসন বলা হয়। এই তিনটে পদ্ধতি দ্বারা টোটাল সেলুলার রেসপিরেশনটি কমপ্লিট হয়ে থাকে। তো এইটি ছিল আমাদের বেসিক আইডিয়া যে এক অণু গ্লুকোজ থেকে কি করে 686 কিলো ক্যালোরি শক্তি। আসলে 686 ডাইরেক্ট কিলো ক্যালোরি শক্তি হিসেবে তৈরি হয় না, এটিপি, NAD, H2, FADH2 এইসব আকারে তৈরি হয়ে থাকে। তো যাই হোক, আজকে আমরা এইটাই ব্যাখ্যা করব। তো প্রথমে ব্যাখ্যার জায়গা হচ্ছে যে যেহেতু আমরা আজকের আলোচনায় শুধু গ্লাইকোলাইসিসই থাকবে, গ্লাইকোলাইসিস শব্দটিকে আমরা যদি ভাঙি তাহলে কি দাঁড়ায়? গ্লাইকোলাইসিস দুটো ভাগ হবে, একটা হচ্ছে গ্লাইকো, একটা হচ্ছে লাইসিস, এই দুটি। তাহলে এই গ্লাইকো অংশটির অর্থ হলো গ্লুকোজ বা গ্লুকোজের অংশ, আর লাইসিস মানে ভাঙা, গ্লুকোজকে ভাঙা। অর্থাৎ প্রথমে যে পদ্ধতিতে গ্লুকোজকে ভাঙা হয় এট ফার্স্ট, সেই ভাঙাটিকেই গ্লাইকোলাইসিস বলি, তার জন্য এর নাম হয়েছে গ্লাইকোলাইসিস। ঠিক আছে, চলুন একবার দেখে নিই যে গ্লাইকোলাইসিসের আলটিমেট ফেট কি, মানে গ্লাইকোলাইসিসটা কত দূর অবধি নিয়ে যাবে গ্লুকোজকে। গ্লুকোজ তো সম্পূর্ণভাবে চালন হচ্ছে না গ্লাইকোলাইসিসে, তাকে তো আরো দুটো পদ্ধতি করতে হচ্ছে, ক্রেবস সাইকেল আর প্রান্তীয় শ্বসন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন।
তো এই এই দুটো পদ্ধতি বাদ দিয়ে শুধুমাত্র গ্লাইকোলাইসিসে আমাদের একটা গ্লুকোজ কত দূর যেতে পারে না পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড একটা গ্লুকোজ অণু যখন ভাঙে সে কিন্তু দু অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। তার কারণ কি না, একটা গ্লুকোজ অণুতে কার্বন থাকে ছটা কার্বন থাকে, আর একটা পাইরুভিক অ্যাসিডে কার্বন থাকে 3টা। তাহলে একটা গ্লুকোজ অণু প্রথমে একবার পাইরুভিক অ্যাসিডে 3টে কার্বন এবং সে আবার 3টে কার্বন তাকে তৈরি করতে হবে, তবে গিয়ে তার 6টা কার্বন সম্পূর্ণ হবে। এইটা হচ্ছে ঘটনা যে একটা গ্লুকোজ অণু পাইরুভিক অ্যাসিড পর্যন্ত গ্লাইকোলাইসিস পদ্ধতিতে যেতে পারে। তারপর কি হয়, তারপর যদি স্বাভাবিকভাবে সেলে যদি রেসপিরেশন চলতেই থাকে নরমাল কন্ডিশনে, তাহলে সে ক্রেবস সাইকেলে ঢুকবে, ক্রেবস চক্র, এবং তারপর প্রান্তীয় শ্বসন। কিন্তু যদি সে এই নরমাল কন্ডিশনে না যায় তাহলে কিন্তু তার আরো দুটো ফেট হতে পারে। ওইটা হলো তার মধ্যে সন্ধান তৈরি হবে, যে সেলে যেসব কোষে অক্সিজেনের অভাব থাকে তাদের ক্ষেত্রে সন্ধান প্রক্রিয়া হবে, সন্ধান বা ফার্মেন্টেশন। আরেকটা হতে পারে সেটা হচ্ছে যেটা অবাত শ্বসন, যেটা অবায়ু জীবদের ক্ষেত্রে হয়ে থাকে। এখানে ল্যাকটেট তৈরি হয়। কি হয়, পেশির ক্ষেত্রেও হয়, মানুষের মধ্যে পেশি কোষে হয়। এখানে অক্সিজেন থাকে না, অক্সিজেনের বদলে অন্য কোনো NO2 বা অন্য কোনো মৌল থাকে, যারা কিন্তু যৌগ থাকে, তারা কিন্তু পাইরুভেটকে জারণ করে, পাইরুভেটের জারণ ঘটে এবং তারপর তারা এই প্রোডাক্ট কিছু একটা তৈরি করে। তা আমরা নর্মালি এখন এইখান থেকে এত দূর অব্দি আলোচনা করব বিস্তারিত করে। কিন্তু এত কিছু জানার আগে আমাদের সবাইকে একটা নির্দিষ্ট জিনিস জানা উচিত। আমি যে ক্লাসেই পড়ি, ক্লাস 9, 10 হই, 11, 12 হই, বা গ্র্যাজুয়েশন হই, বা তারও উপরে, বা কম্পিটিটিভ এক্সামের জন্যই পড়ি কিনা, আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে এই ঘটনাটা ঘটছে কোথায়। আমি তো বারবার বলছি যে সেলুলার রেসপিরেশন মানে সেলে হবে, কিন্তু কোথায়? সেল যদি আমরা মাইক্রোস্কোপে দেখি তো সে অনেক ছোট দেখতে হয়, কিন্তু সেলকে যদি আমরা ভাবনাতে দেখি এবং যদি কল্পনা করতে পারি তো সেলের মধ্যে অনেক কিছু রয়েছে। তার মধ্যে বাইরে রয়েছে কোষ পর্দা, ভেতরে রয়েছে নিউক্লিয়াস, সেখানে ডিএনএ থাকে, এবং বাইরে এখানে সেলুলার অর্গানেলিস মানে কোষ অঙ্গাণু থাকে, বিভিন্ন কোষ অঙ্গাণুর সাথে থাকে। এদিকে ধরে রাখে কে? সাইটোপ্লাজম। কে ধরে রাখে? সাইটোপ্লাজম। ঠিক আছে, এই সাইটোপ্লাজম হচ্ছে সেই অংশ যেখানে কিন্তু সেলুলার রেসপিরেশনের এই প্রথম স্টেপ গ্লাইকোলাইসিস হয়ে থাকে। কারণ গ্লাইকোলাইসিস হওয়ার জন্য যে এনজাইমস গুলো থাকে দরকার হয়, তারা কিন্তু এই সাইটোপ্লাজম অংশেই থেকে থাকে। তাহলে এই সমস্ত এনজাইমগুলি যারা গ্লাইকোলাইসিস করে তারা সাইটোপ্লাজমের অংশে থাকার জন্য তাদের কিন্তু এখানে গ্লাইকোলাইসিস হয়ে থাকে। কিন্তু আবার বাকি অংশগুলি, সেলুলার রেসপিরেশনের বাকি স্টেপগুলি, ক্রেবস সাইকেল বা প্রান্তীয় শ্বসন, এরা কিন্তু সাইটোপ্লাজমে হয় না। এরা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া বলে সেলের আরেকটা কোষ অঙ্গাণু রয়েছে, তার মধ্যে তার ম্যাট্রিক্সে হয় এই ক্রেবস চক্র, এবং তার ইনার মেমব্রেন, এটা পরে তোমরা জানবে, যেখানে হয় প্রান্তীয় শ্বসন। এই হচ্ছে সাইট, অর্থাৎ জায়গা। কোথায় হয় গ্লাইকোলাইসিস? না কোষের সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমে হয়ে থাকে গ্লাইকোলাইসিস পদ্ধতি। এরপর আমরা ঝড়ের মতন করে না পড়ে স্টেপ বাই স্টেপ গ্লাইকোলাইসিসের প্রত্যেকটা স্টেপ দেখবো এবং তারপর একটা সামারাইজ করব। আমি জানি যে বইয়ে রিডিং পড়ে অনেকেই মুখস্থ করে ফেলেছে এবং ওটাই স্বাভাবিক, কিন্তু আমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখবো গ্লাইকোলাইসিস প্রসেসটি। তো প্রথমে আমাদের হাতে কি আছে? আমাদের কাছে আছে একটা গ্লুকোজ, C6H12O6। গ্লুকোজ
তো সেটা কেমন দেখতে হয় আমি এমনি জানার জন্য আমি একে তোমাদের দেখাচ্ছি। মানে এইটা তোমাদের ক্লাস 9-10 কে পরীক্ষায় আঁকার কোনো প্রয়োজন নেই, গ্লুকোজ লিখলেই যথেষ্ট। তো দেখো কি হয় না, এদের 6টা কার্বন থাকে। তো প্রথমে আমরা 6টা কার্বন দেখব, 1 2 3 4 5 6। 6টা কার্বনের মধ্যে প্রত্যেকটা কার্বনের সাথে OH যুক্ত থাকে আর এই দিকে H যুক্ত থাকে, এখানে আরেকটা H যুক্ত থাকে এবং এইখানে থাকে ডবল বন্ড O, তার সাথে একটা H যুক্ত থাকে এবং এই দিকে OH-টা যেখানে সবার এই দিকে থাকে রাইট সাইডে, এই H-টা কিন্তু গ্লুকোজের বাঁ দিকে থাকে এবং এখানে আরেকটা H থাকে। তো এইটা হলো গ্লুকোজের স্ট্রাকচার। আর গ্লাইকোলাইসিসের সময় ফার্স্ট স্টেজে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়। গ্লুকোজ থেকে কি তৈরি হয়? গ্লুকোজ 6 ফসফেট। বোঝা যাচ্ছে যে গ্লুকোজ আছে, গ্লুকোজের সাথে 6 ফসফেট মানে একটা ফসফেট যুক্ত হচ্ছে। কি হয় না, সেলের মধ্যে ফসফেট জোগাড় হয়ে কোন রকমে এই গ্লুকোজের মধ্যে 6 অণুতে ঢুকবার চেষ্টা করে। সেলের এইসব ক্ষেত্রে কি হয় যে কারোর স্ট্রাকচার এ কিন্তু ভীষণ শক্ত একটা স্ট্রাকচার, এখানে ঢুকবো বললে ঢোকা যায় না। তাই যদি ফসফেট এই 6 নাম্বার পজিশনে ঢুকতে চায় তাহলে কিন্তু তার শক্তি দিয়ে ঢুকাতে হবে। মানে ধরুন কারো দরজা বন্ধ আছে, ঠিক আছে, এই বন্ধ দরজার মধ্যে যদি কেউ ঢুকতে চায় তাহলে কিভাবে ঢুকতে হবে? নর্মাল ঠেলে তো ঢুকা যাবে না। তাহলে বন্ধ দরজার মধ্যে ঢুকতে হলে তাকে বাইরে থেকে শক্তি প্রয়োগ করে সেই দরজাটা ভাঙতে হবে এবং তারপর তার মধ্যে প্রবেশ করতে হবে। সেই জায়গায় গ্লুকোজের ক্ষেত্রে একই না, এর স্ট্রাকচারে যদি একটা ফসফেট ঢুকাতে চায় তাহলে সেইখানে এই OH এর জায়গায় এই ফসফেটটা আমরা তখনই ঢুকাতে পারবো যখন বাইরে থেকে শক্তি। তো বাইরে থেকে শক্তি কে দিবে? আমরা জানি যে আমাদের সেলের এনার্জি কারেন্সি কে? ATP, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সেলের মধ্যে থেকে সেই ATP আসবে এবং সে এক শক্তিটা দেবে এবং একটা ফসফেটও দেবে। শুধু শক্তি না, সেই শক্তি দিয়ে একটা ফসফেটকে এখানে ঢুকিয়ে দিয়ে যাবে এবং এখানে কি হয়ে যাবে? ফসফেট এই 6 নাম্বার কার্বনে কিন্তু যুক্ত হয়ে যাবে এবং ATP নিজে কিন্তু একটা ফসফেট হারা হবে। মানে ATPর কাছে 1 2 3টে ফসফেট ছিল, সে কিন্তু ADP হবে এবং তার কাছে মাত্র 2টো ফসফেট থাকবে। তাহলে খুব সহজে বোঝা যাচ্ছে যে এখানে যে কোনো সেলের মধ্যে কোনো কাজ করতে হলে তাকেও কিন্তু শক্তি প্রয়োগ করতে হয়। অর্থাৎ আমরা এখানে গ্লুকোজকে ভাঙবার চেষ্টা করছি। আমাদের মূল উদ্দেশ্য হলো যে এই শক্ত গ্লুকোজের স্ট্রাকচারটিকে ভেঙে কোন রকমে এইখান থেকে কিভাবে শক্তি উৎপাদন করব। উদ্দেশ্য তো তাই, গ্লাইকোলাইসিসের রেসপিরেশনের উদ্দেশ্য তো তাই যে একটা গ্লুকোজ থেকে খাবারটা আমি খেয়ে নিয়েছি, এবার সেই খাবার থেকে কাজ করার শক্তি কিভাবে পাবো? না, সেই রেসপিরেশন পদ্ধতিতে সেই গ্লুকোজের এক একটা অণুকে ভাঙবে কোষ নিজের এনজাইম দিয়ে এবং এক একটা অণু থেকে কিভাবে সেখান থেকে শক্তি উৎপন্ন করবে সেটাই আমরা দেখব। এখন গ্লুকোজ 6 ফসফেট তৈরি হওয়ার পর কি হয় না, এখানে গ্লুকোজ আর গ্লুকোজ থাকে না, গ্লুকোজ ফ্রুক্টোজে তৈরি হয়ে যায়। কিন্তু তার আগে আমরা জানবো যে এই পদ্ধতিটি গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হতে একজন এনজাইম সাহায্য করে। সেই এনজাইমটিকে আমাদের মনে রাখতে হবে। কি এনজাইম? হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ এই এনজাইমটি গ্লুকোজকে গ্লুকোজ 6 ফসফেট হতে সাহায্য করে। তাহলে আমরা গ্লাইকোলাইসিস পদ্ধতিতে প্রথমে কি পেলাম? হেক্সোকাইনেজ নামক একটা এনজাইম পেয়েছি। এরপর গ্লুকোজ 6 ফসফেটকে আমরা দেখব নেক্সট কি হয় না, গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হয় কি তৈরি হয়? গ্লুকোজ। আর গ্লুকোজ থাকে না, সে নিজে রং রূপ চেঞ্জ করে, পরিবর্তন করে, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হয়। কি হয়? গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ 6 ফসফেট। গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, অর্থাৎ গ্লুকোজ হঠাৎ করে, যাকে নিয়ে আমরা এতক্ষণ ধরে চিন্তা করছিলাম যে একটা গ্লুকোজ ভাঙবে কি করে, তাকে ভেঙে আমরা শক্তি উৎপাদন করব কিভাবে, সেই গ্লুকোজ পরিবর্তন হয়ে যাচ্ছে ফ্রুক্টোজে। মানে কাজটা অনেক সহজ হয়ে গেল।
তো এই গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হতে ফ্রুক্টোজের কি বৈশিষ্ট্য, না গ্লুকোজের ক্ষেত্রে বেশি কিছু না, এরা এরা একই ফরমেশন, শুধুমাত্র এদের স্ট্রাকচার ওরিয়েন্টেশন একটু চেঞ্জ হয়। যেমন গ্লুকোজের ক্ষেত্রে যেমন 1 নম্বর কার্বনে ডবল বন্ড থাকে, ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা দেখবো এর কিন্তু 2 নম্বর কার্বনে ডবল বন্ড থাকে। ঠিক আছে, তখন স্ট্রাকচারটা অনেকটা এইরকম হয়ে যায়। 1 নম্বর কার্বনে CH2OH চলে আসে, আবার 3 নম্বর কার্বনে OH-টা এইদিকে থাকবে, আর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমনি থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। দেখো এই স্ট্রাকচারে তোমাদের প্রয়োজন নাই আমি জানি, কিন্তু জাস্ট শুধুমাত্র যাতে ইন্টারেস্টটা তোমাদের থাকে যে জিনিসটা কি ভেতরে, জিনিসটা নাম শুনে দেখো আমেরিকার নাম শুনেছি, কিন্তু যারা যায় নাই বা যারা হয়তো ইউটিউবে বা গুগলে সার্চ করে দেখেনি আমেরিকা কি জিনিস, সে আদৌ আমাদের এই পশ্চিমবঙ্গের মতন বা ভারতবর্ষের মতন নাকি একদমই আলাদা, জায়গাটা কেমন, লন্ডন শহরটা কেমন, আমেরিকা দেশটা কেমন, সেই রকম যে গ্লুকোজ জিনিসটা কেমন যদি আমাদের আইডিয়াই না থাকে, গ্লুকোজ জিনিসটা সেই জিনিসটা অ্যাকচুয়ালি কেমিক্যালি কিরকম তার জন্য ড্রয়িং করা। বাকি 9, 10-এ তোমাদের এটা কাজে লাগবে না, 11, 12-এ অবশ্যই স্ট্রাকচার পড়াই উচিত, বা কম্পিটিটিভ এক্সামের জন্য এবং আদার্স নিট ইত্যাদির জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য, এবং গ্র্যাজুয়েশন লেভেলে তো অবশ্যই স্ট্রাকচার জানা খুবই প্রয়োজন। তো আমরা এখানে ফ্রুক্টোজ 6-ফসফেট তৈরি, তো গ্লুকোজের তো আমরা তো আগে গ্লুকোজ 6-ফসফেট তৈরি করেছি, তাহলে এখানে ফসফেট থাকবে, এখানে কি থাকবে, ফসফেট থাকবে, ফসফেট, তাহলে এটা হয়ে গেল ফ্রুক্টোজ 6-ফসফেট। তো এই গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট হতে কে সাহায্য করে, না ফসফোগ্লুকো আইসোমারেজ বলে একটা এনজাইম আছে, ফসফোগ্লুকো আইসোমারেজ। ঠিক আছে, এই এনজাইমটা সাহায্য করে গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত। এবং শুধু এনজাইমটাই হেল্প করে না, কিছু কিছু মলিকিউল থাকে যেমন Mg2+, এরা কিন্তু সাহায্য করে। তাই আমরা যখন এনজাইম মনে রাখবো হেক্সোকাইনেজ, তখন আমরা Mg2+ কেও মনে রাখবো, ফসফোগ্লুকো আইসোমারেজকে মনে রাখবো, তখন Mg2+ কেও মনে রাখবো। তাহলে এতক্ষণ অবধি আমরা তৈরি করতে পেরেছিলাম ফ্রুক্টোজ 6-ফসফেট অবধি। তাহলে ফ্রুক্টোজ 6-ফসফেট তৈরি করার পর এবারে আমরা আরেকটা ঘটনা যেটা ঘটবে, যে এই ফ্রুক্টোজকে আবার আমরা ভাঙবার চেষ্টা করব, অর্থাৎ এর মধ্যে যা আছে তা সরিয়ে বাইরের কিছু জিনিস ঢুকাবো। কি করব, না আমরা ফ্রুক্টোজের স্ট্রাকচারটা আরেকবার দেখে নেব। কি ফ্রুক্টোজের স্ট্রাকচারে কি ছিল, 6টা কার্বন ছিল, 2, 3, 4, 5, 6। কি বলেছিলাম যে ফ্রুক্টোজে কি হয় না, কার্বন 2 নম্বর কার্বনে অক্সিজেন ডবল বন্ড থাকবে, এবং বাকি এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে OH, 3 নম্বর কার্বনে OH সবসময় বাঁ দিকে থাকে, আমাদের ছিল কি না 6-ফসফেট ছিল, এখানে একটা ফসফেট গ্রুপ ছিল অলরেডি, ফ্রুক্টোজ 6-ফসফেট। করব কি না, আমাদের আরেকটি ফসফেট অণু চাই, না আমরা করতে চাইছি ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট, বা ফ্রুক্টোজ বাংলায় 1,6-বিস-ফসফেট। এই ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট তৈরি করতে হলে আবারও বলছি আমাদের কি চাই, না এখানেও একটা নতুন জিনিসকে আমরা ঢোকাবো। কাকে, না এখানে 1,6 মানে 6 এ তো অলরেডি ফসফেট আছে, ওরা আবার বলছে 1 এ ঢোকাতে হবে। তাহলে 1 এ ঢোকাতে হলে কি করতে হবে, না আরো আমাদের বাইরে থেকে এনার্জি দিতে হবে। বাইরে থেকে এনার্জি কে দিবে, আমাদের এনার্জি কারেন্সি কে, এটিপি। এটিপির কাছে কটা ফসফেট থাকে, 3টে ফসফেট থাকে, একটা ফসফেট কি করবে, আবার সে কি করবে, দিয়ে দিবে। এইখানে একটা ফসফেট দিবে, এটিপি নিজেকে কিসে পরিণত করবে, এডিপি তে পরিণত করবে। এই ঘটনায় কি হবে, কে সাহায্য করবে, না এখানে ফসফোফ্রুক্টোকাইনেজ,
ফ্রুক্টোকাইনেজ বলে একটা এনজাইম থাকে, সে সাহায্য করবে। এবং Mg2+ যেরকম আমি বলেছিলাম যে আগে, এরা কিন্তু সাথে সাথে থাকে, এবং যেখানে থাকবে না আমি কিন্তু উল্লেখ করে দেবো। তাহলে কি হলো ঘটনাটা, না এখানে ফ্রুক্টোজ 6 ফসফেট ছিল, যাকে আমরা পরিবর্তন করলাম, আবার একটা এটিপি এখানে ঢুকিয়েছি, এবং এটা হয়ে গেল ফ্রুক্টোজ 1,6। এখানে 1 নাম্বার কার্বন, এখানে 6 নাম্বার কার্বন, 1,6 বিশ ফসফেট, দুটো ফসফেট তখনই বিশ ফসফেট, মনোফসফেট একটা থাকলে দুটো ফসফেট থাকলে বিশ ফসফেট। তাহলে আমরা এইখানে লিখব ATP to ADP plus PI, ঠিক আছে, একটা ফসফেট অণু বেরিয়ে যাচ্ছে এখানে। বেশ, ফ্রুক্টোজ 6 ফসফেট অবধি পরিণত হয়ে গেল। এমনি তোমাদের ক্লাস 9 এর বই আমি দেখলাম যে গ্লাইকোলাইসিসকে ওরা 3টে স্টেপে ভাগ করেছে, এক প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে। এখানে 1,6, তাহলে প্রথম পর্যায়ে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট, 1,6 বিশ ফসফেট অবধি প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট থেকে যে দুটো প্রোডাক্ট তৈরি হবে, ডাইঅক্সি অ্যাসিড ফসফেট আর 3-ফসফোগ্লিসারলডিহাইড। আর তৃতীয় পর্যায়ে 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে পাইরুভিক অ্যাসিড অবধি। সাধারণত তুমি যখন বড় ক্লাসে যাবে, যখন তুমি 11-12 এবং গ্র্যাজুয়েশনে পড়বে গ্লাইকোলাইসিসকে, তখন তুমি জানতে পারবে যে অ্যাকচুয়ালি গ্লাইকোলাইসিসকে 3টে নয়, 2টো স্টেপে ভাগ করা হয়। বড় ক্লাসে আমরা জানতে পারবো যে গ্লাইকোলাইসিসটিকে 2টি পদ্ধতিতে কমপ্লিট করা হয়। এক হচ্ছে যে প্রিপারেটরি বা শক্তি বিনিয়োগকারী স্টেজ, আর একটা হচ্ছে শক্তি উৎপাদনকারী স্টেজ। তাহলে 2টি পদ্ধতি, প্রথম ফার্স্ট টু ফিফথ স্টেপ আমরা কি বলবো, শক্তি বিনিয়োগকারী। কেন বলছি এটাকে বিনিয়োগকারী, একটু ভিডিওটা পেছন দিকে নিয়ে যাও, তাহলে দেখতে পাবে 1 নাম্বার স্টেপে, তারপর 3 নাম্বার স্টেপে আমরা কি করেছি, একটি করে এটিপি দিতে বাধ্য হয়েছি। তাহলে আমাদের সেলে অলরেডি শক্তি ছিল কিছু সঞ্চিত, সেই নিজস্ব শক্তিকে আমরা করতে যাচ্ছি শক্তি উৎপাদন, আর আমাদের নিজের থেকে শক্তি দিতে হচ্ছে। মানে ধরুন এরকম একটা ব্যবসা, মানে একটা কাজ যেখানে আমরা রোজগার করতে চাইছি, ঠিক আছে, রোজগার করতে চাইছি, কিন্তু বলছি কি যে ব্যবসা করতে হলে রোজগার করার আগে তোমাকে আগে কিছু টাকা দিতে হবে সেখানে, মানে তোমার কিছু মাল কিনতে হবে। তুমি যদি সবজি ব্যবসা করতে চাও, তাহলে তোমার কিছু 2 কেজি 4 কেজি সবজি কিনতে হবে, আলু বেগুন পটল মূলা ইত্যাদি কিনে নিয়ে তারপর তুমি সেই সবজি বিক্রি করে যা লাভ পাবে। তো এইখানে ঘটনাটা ওই রকম, না বিনিয়োগকারী কিছু নিয়ে আমরা এটিপি কিছু দিয়ে থাকি, ফার্স্ট স্টেপে একটা আর থার্ড স্টেপে একটা এটিপি দিয়ে থাকি, তাই এটাকে বিনিয়োগকারী বলে। কিন্তু স্টেপ 6 to 10 স্টেপ অবধি এইটাকে বলা হয় শক্তি উৎপাদনকারী দশা, বা একে পে অফ বলা হয়, পে অফ। আর একে প্রিপারেটরি স্টেজ, মানে এখানে প্রস্তুতি নেয় আর এখানে শক্তি উৎপাদন করে, মানে এখানে ফলাফলটা আমরা এখানে পেয়ে থাকি। এখানে এখন অবধি আমরা তো এই 5th স্টেজ অবধি পড়েছি, তাহলে আমরা যখন 6 to 10 স্টেজ অবধি পড়বো, তখন আমরা জানতে পারবো যে এই শক্তি দুটো এটিপি দিয়ে কি লাভ হলো, আদৌ কিছু লাভ হয়েছে না কিছুই লাভ হয়নি। নিশ্চয়ই হবে, এবং আমি বলছি যে হ্যাঁ অনেক লাভ হবে, কিন্তু তার জন্য আমাদের পরের ভিডিওটা দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমরা এতটুকুই আলোচনা করবো। এবং আর একটা আলোচনা করে এই ভিডিওটা শেষ করবো, যেটা হচ্ছে যে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে এই জিনিসটা না বললে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিসের আর একটা নাম আছে, EMP। গ্লাইকোলাইসিসকে EMP সাইকেলও বলা হয়। কেন বলা হয় না, 3 জন বিজ্ঞানী, এমডেন, মেয়ারহফ
বিজ্ঞানী মিলে এই পদ্ধতিটি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন, তাই সেই পদ্ধতিটির আরেকটি নাম ইএমপি পাথওয়ে বলা হয়। তাহলে এই বলে আমরা এই ভিডিওটি শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা বাকি রইল শক্তি উৎপাদন পদ্ধতিটি 6 স্টেপ টু 10 স্টেপ অবধি আমরা আলোচনা করব বিস্তারিত। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ঠিক আছে? একবারে যে চিরাচরিত পদ্ধতি যেখানে শুধু নাম লিখে লিখে গ্লাইকোলাইসিস পড়ানো হয় সেটা নয়, একটু আমি চেষ্টা করেছি যাতে মানুষ বুঝতে পারে ভিতরটা। মানে দেখো, তুমি ক্লাস 9-10 যদি পড়ো, তাহলে এখন থেকে যদি বায়োলজির ভেতর অংশটা মানে যদি একটু রিয়েলাইজ করো, তাহলে ফিল করাটা একটু সুবিধা হবে, সহজ হবে। এটাই একটু চেষ্টা ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক করো। কেন খারাপ লাগলো সেটা ভিডিওর নিচে কমেন্ট লিখে জানাও, তাতে আমারও সুবিধা হবে, আমি সংশোধন করবার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করুন ভিডিওটা। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে নলেজ জার্মিনেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।